আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এই কথা কাগজে লিখে রেখে আব্দুস সোবহান গলায় দড়ি দেয়, ঝুলে পড়ে ফ্যানের সাথে। তখন সন্ধ্যা হয়। পাখিরা তখন কিচিরমিচির শব্দে ফিরে যাচ্ছে আপন নিবাসে। আকাশ ছেয়ে আছে লালিমার আভায়, চলছে সূর্য ডোবার প্রস্তুতি। আত্মহননের আগে আব্দুস সোবহান কটেজের দরজাটা বন্ধ করে, খুলে দেয় সব কটা জানালা। বলা চলে আব্দুস সোবহান প্রস্তুতি নেয় নিজেকে বাতাসের কাছে উৎসর্গ করবে বলে। হুড়মুড় করে ধাবমান বাতাস এসে জড়িয়ে ধরে তাকে। আব্দুস সোবহানের ফাঁসজনিত কষ্টকে হ্রাস করতে যেন অক্লান্ত চেষ্টা চালায় একদলা দুরন্ত মেঘ। মুহূর্ত তারা ছুটাছুটি করে পুরো রুম জুড়ে। মারা যাওয়ার আগে আব্দুস সোবহান অস্ফুট সুরে বলে, বিদায় পৃথিবী, তোমাকে বিদায়। ঘটনাটি ঘটে ডিআর কঙ্গোতে। নর্থ কিভু প্রদেশের রাজধানী শহর গোমা থেকে 40 কিলোমিটার দূরে সবুজ পাহাড়ি এলাকার নিঃসঙ্গ একটি কটেজে। জায়গাটির নাম মুশাকি। আব্দুস সোবহান 2 মাসের অ্যাডভান্স দিয়ে কটেজটি ভাড়া নেয় মাত্র 3 দিন আগে। অবশ্য এটি সে ভাড়া নেয় তার এই আত্মহননটাকে সফল করার উদ্দেশ্যে। ফাঁসির দড়িতে ঝুলে পড়ার আগে আব্দুস সোবহান একবার তাকিয়ে দেখে নিজেকে। তাকিয়ে দেখে তার হাতের চামড়া খুলে বেরিয়ে আসছে অসংখ্য সদ্য জন্মা আফ্রিকান মাছি। এই তো সেদিন শার্টটি ধুয়ে রোদে শুকিয়েছিল আব্দুস সোবহান। সে জানতো না তার শার্টে ডিম পেড়ে গেছে বিষাক্ত মাছির দল। রোদ থেকে শার্টটি এনে আব্দুস সোবহান বেমালুম ভুলে গিয়েছিল ইস্ত্রি করতে। অথচ আফ্রিকানের মাছিগুলো ভীষণ ভয়ঙ্কর। ভালো মতো ইস্ত্রি না করে জামা কাপড় পরলে ঘটে যেতে পারে যে কোনো বিপর্যয়, যেটা ঘটে গেছে আব্দুস সোবহানের ক্ষেত্রেও। শার্ট থেকে চামড়ার নিচে ঢুকে যায় মাছির ডিম, ওগুলি থেকে বাচ্চা ফুটে চামড়ার নিচেই। আর আজ পাখা সমেত ছোট ছোট লম্বা কৃতির বাচ্চা মাছি উড়ে উড়ে বেরোচ্ছে আব্দুস সোবহানের হাত ফুঁড়ে, বুক ফুঁড়ে, কাঁধ ফুঁড়ে। আব্দুস সোবহানের ভয় লাগে, কিন্তু চিৎকার করে না। কি হবে চিৎকার করে? এখানে এমন কেউ নেই যে কিনা তার চিৎকার শুনে দৌড়ে আসবে। অসহায় আব্দুস সোবহান তাকিয়ে তাকিয়ে দেখে মাছিদের ওড়াউড়ি। রসিকতা করে বলে, তোরা তো আমার বাচ্চা নোস, তবে তোরা আমার শরীর ফুড়ে বেরোচ্ছিস কেন? কেন বেরোচ্ছিস বল? মাছিরা কথা বলে না। যদিও যা বোঝার বুঝে নেয় আব্দুস সোবহান, সে সিদ্ধান্ত নেয় ভাড়া নেবে একটা নীরব ঘর, আর নিঃসঙ্গ সেই ঘরে সে করবে আত্মহনন। মৃত্যুর আগে আব্দুস সোবহানের খুব বাবা মায়ের কথা মনে পড়ে ছোট ভাই মাসুদুর রহমানের কথা। কঙ্গো আসার আগে তার ভাইটি বলেছিল, দাদা, কঙ্গোতে শুনছি হীরার খনি আছে, যদি পারো মোর লেগে এখন্ড হীরকাই না। আব্দুস সোবহান মনে মনে বলে, মাফ করে দিস ভাই মরে, তোরে মুই হীরার খন্ড পাড়ে পারলাম না। কালো বাবা মায়ের সঙ্গে কথা হয়েছে আব্দুস সোবহানের। যদিও সে যে অসুস্থ এবং মৃত্যু পথযাত্রী, এ কথাটা বাবা মাকে জানায়নি সে। এটাও জানায়নি যে আত্মহত্যার মতো চরম একটা সিদ্ধান্তের দ্বার প্রান্তে পৌঁছেছে সে এখন। বরং উল্টোটা বলেছে বাবা মাকে। হেসে হেসে বলেছে, মাগো, আফ্রিকার এক মায়ারে মোর পছন্দ হয়েছে, যদি কও তো আরে বিয়া ফেররা ওই দেশে ফিরতেছে। খেদিতেছি কালো দলা, কোনোটাতে আপত্তি নেই বাবা। তুই যারে ইচ্ছা তারে বিয়ে হইয়া লইয়া আয় মগধারে। মগ আর কিছুতেই আপত্তি নাই বাজান, কিছুতেই আপত্তি নাই। আব্দুস সোবহানের বিবাহ নিয়ে এমন কিছু ন্যাক্কারজনক ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে যেগুলো খুব পীড়াদায়ক, যে কারণে বাবা মাও আর আব্দুস সোবহানকে এ বিষয়ে কিছু বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না আব্দুস সোবহান। বিষয়টিকে স্বাভাবিক অবস্থায় আনতে মাঝে মাঝে সে মজা করে বাবা মার সাথে। এই মুহূর্তে আব্দুস সোবহানের মনে পড়ে তানজিনার কথা। মেয়েটির সাথে তার বিয়েও হয়েছিল, যতক্ষণের জন্যই হোক। বস্তুতপক্ষে তানজিনাই তার স্ত্রী, প্রথম এবং সর্বশেষ স্ত্রী। কালো বলে বিয়ে হচ্ছিল না আব্দুস সোবহানের।
অসুন্দর বলে পাত্রপক্ষ নিয়মিত ভাবেই রিজেক্ট করছিল পাত্রপক্ষকে, ঠিক পাত্রপক্ষকে নয়, রিজেক্ট করছিল আব্দুস সোবহানকে। একে তো দেখতে অসুন্দর, তারপর আব্দুস সোবহানের কথা বলাতে স্মার্টনেস নেই। সে অনর্গল কথা বলে আঞ্চলিক ভাষায়, যদিও সে সবার কাছে চাপা মারে, এই বলে যে সে নাকি একবার আন্তঃবিভাগ আবৃত্তি প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিল। শুধু তাই নয়, তার ধারণা তার ফার্স্ট হবার কথা ছিল। শেষ পর্যন্ত সেই প্রতিযোগিতায় ঝিনাইদহের একটি মেয়েকে নাকি স্বজনপ্রীতি করে ফার্স্ট বানিয়েছিল আয়োজক কমিটি। আব্দুস সোবহান লোকজনকে এসব কথা বলে আর আবৃত্তি করে শোনায় নানান কবিতা। এই যে মুই কে জানে কতদিন কতকাল পর সোদা মাটির ভেতর থাইক্কা আচানক বাইরাইয়া আইসা তাহাইতেছিলাম এই দিক ওই দিক। ও মনু, মুই কেডা? আব্দুস সোবহানের আবৃত্তি বিষয়ক এসব চাপা লোকজন বিশ্বাস করে না কারণ তার উচ্চারণ ভঙ্গি ভালো নয়। তাই অত চাপা মারার পরেও আব্দুস সোবহানের বিয়ে হয় না। আর বিশ্বাস হলেই বা, স্রেফ আবৃত্তি জানে বলে লোকজন এমন অসুন্দর দেখতে একটা ছেলের সঙ্গে তাদের মেয়ের বিয়ে দিয়ে দেবে? তাও কি হয় কখনো? তার উপর আব্দুস সোবহান কনে পছন্দের ক্ষেত্রে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী। গতানুগতিক কোনো মেয়েকে তার পছন্দ নয়, তার পছন্দ পরীর মতো মেয়ে। তার ভাষ্য হচ্ছে, রিক্সা চালায় খামো, তা বউ চাই সুন্দরী। এই ধরো মায়ের নাকটা হইতে হইবে পাতলা, শরীর হইতে হইবে সিভিল, বয়স বড় জোর 18 কি 19, বোঝো তার শিক্ষিত হইতে। আর মায়ের বাবা মায়ের হইতে হইবে স্মার্ট এবং ব্যক্তিবান। এত এত গুণ যেসব মেয়ের আছে, তারা কি তোরে বিয়ে হবে? হরবে হরবে, যতদিন তেমন মায়া না পাই ততদিন বিয়ে হতো না। বোঝো তো বেটি, ওই কালা ওই বিয়াও যদি সুন্দর না করি গেলে পরবর্তী বংশধরের মানুষ খালি চোখে দেখতে পারবো না। কালা সরে লাইট জ্বালাই দেখা লাগবে। এই করতে করতে আব্দুস সোবহানের বয়স বেড়ে যায়, সেই সাথে বাড়তে থাকে পছন্দ মতো পাত্রী না পাবার হতাশা। বয়স এখন 40-এর কোটা ছাড়িয়েছে। সে খেয়াল করে দেখে তার প্রায় সব বন্ধুরই বিয়ে হয়ে গেছে, বাকি আছে কেবল গৌতম। আশ্চর্যজনক ভাবে কোণে দেখতে গিয়ে সেদিন হঠাৎ গৌতমেরও বিয়ে হয়ে যায়। হঠাৎ করেই ঘটে ঘটনাটা। এরপর থেকে আব্দুস সোবহানের মুষড়ে পড়া চূড়ান্ত রূপ নেয়। সেই হতাশা থেকেই সে একটা কৌশল খাটায়। পাত্রপক্ষের কাছে নিজের ছবি না পাঠায় তার ছোট ভাই মাসুদুর রহমানের ছবি। মজার ব্যাপার হচ্ছে, এতে ফলও হয়। মাসুদকে দেখে পাত্রপক্ষ পছন্দ করে না। যথারীতি বিয়ের দিনে পাত্র সেজে পাগড়ি পরে উপস্থিত হয় আব্দুস সোবহান। ধীরে ধীরে গোমর ফাঁস হতে থাকে। যদিও ততক্ষণে কবুল নামক কর্মটি সম্পাদিত হয়ে গেছে বিয়ের রেজিস্ট্রিও। অবশ্য সেসবও শেষ পর্যন্ত কোনো বাধা হয়ে দাঁড়ায় না বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে। সংসার ভেঙে যায় বিয়ের রাতে। বাসর ঘরে ঢুকতেই চেঁচিয়ে ওঠে নববিবাহিত স্ত্রী দামজিনা, বলে, বিয়ার আগে পাত্র হিসেবে কার ছবি পাঠাইছিলেন? মোর মানে আমার ছোট ভাই মাসুদুর রহমান। ও, আপনি দেখতে কুৎসিত হইলে আপনার ভাইয়ের চেহারা দেখাইয়া পাত্রীদের রাজি করানোর জন্য এই বুদ্ধি খাটাইছিলেন? না মানে সে কি, হ্যাঁ আমি কই কি, আমার বিয়াটা যখন হয়ে গেছে তখন আর এইসব চিন্তা করে সাবধান, গায়ে হাত দিবেন না। হইব কি মানে, প্রয়োজনে আজই আমি আপনার ডাইভোর্স দিব। আইস ক্যান মনে করেন এক্ষুনি 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 5 তালাক নেন, আপনারে আমি ডাইভোর্স দিলাম। আব্দুস সোবহানের কানে অনুরণিত হতে থাকে তানজিদার দেওয়া 1 তালাক, 2 তালাক, 3 তালাক নামক শব্দগুলো। কান থেকে অনুরণন তোলে মগজে, অনুরণন তোলে কোষে কোষে। যদিও সে জানে এভাবে 1 তালাক, 2 তালাক, 3 তালাক বলার মাধ্যমে হয়তো বিবাহ বিচ্ছেদ পর্বটি সমাপ্ত হয় না, কিন্তু অপমানে লাগে আব্দুস সোবহানের।
সে সিদ্ধান্ত নেয় সে আর এই জীবনে বিয়ের চেষ্টা করবে। ঠিক এই সময়ে আব্দুস সোবহানের একটা চাকরি হয়, আর চাকরিটা হয় ডিয়ার কংগোতে। তীব্র হতাশায় নিমজ্জিত আব্দুস সোবহান সিদ্ধান্ত নেয় চাকরিটাতে সে জয়েন করবে। করবে সে, হোক না সেটা আফ্রিকা, সমস্যা কি? আফ্রিকায় কি মানুষ থাকে না? এভাবেই আব্দুস সোবহানের আশা হয় বিদেশে, আর আশা হয় এমন এক দেশে যেখানে অন্তত তাকে কালো মানুষ সাদা মানুষ বিভাজনে বিভাজিত হতে হবে না। কঙ্গোতে আসার পর অদ্ভুত এক পরিবর্তন ঘটে যায় আব্দুস সোবহানের জীবনে। পরিবর্তন ঘটে যায় তার সুন্দরী বিষয়ক সংজ্ঞারও। কালোর মাঝেও যে অপার সৌন্দর্য আছে সেটা তাকে নব আবিষ্কারের সুযোগ করে দেয় আফ্রিকা। এখানে চতুর্দিকে কেবল কালো মানুষ। কালো মানে তেমন কালো, যেমন কালো আব্দুস সোবহান নয়। সবার মাঝে আব্দুস সোবহানকে বরং কিছুটা ফর্সা বলে মনে হয়, যে কারণে কালোদের মাঝে সে মিশে যেতে পারে না। সবাই আব্দুস সোবহানকে ফরেনার বলে সম্বোধন করে। আব্দুস সোবহানের মনে হয় বিধাতা তাকে আরেকটু কালো বানালে কি এমন ক্ষতি হতো, তাহলেই তো সে অবলীলায় মিশে যেতে পারত কঙ্গোলিজদের সাথে। কঙ্গোলিজদের সম্পর্কে পড়তে পড়তে একদিন আব্দুস সোবহান জানে পিগমিদের কথা। জানে পিগমিরাই পৃথিবীর সবচাইতে ক্ষুদ্রাকৃতির মানুষ। জঙ্গলবাসী পিগমিরা ঘরবাড়ি তৈরি করে তাদের দেহ আকৃতির অনুপাতে, সে কারণে সেগুলি আকারে উচ্চতায় ছোট হয়। বস্তুত তাদের বাড়িঘর মানে গাছের ডাল বাঁকিয়ে করা ক্ষুদ্রাকৃতির কুড়ে ঘর। জঙ্গলবাসী এই মানুষগুলো শিকার করে জীবন ধারণ করে, দল বেঁধে শিকারে যায় আর বন্য পশু শিকার করে। এরা বন্য পশুদের ভয় পায় না, যতটা ভয় পায় লেন্দু উপজাতির মানুষদের। যুদ্ধাস্ত্রে সজ্জিত লেন্দুরা সুযোগ পেলেই পিগমিদের হত্যা করে ওদের ভক্ষণ করে। পিগমিদের সম্পর্কে এসব জানতে পেরে ঠিক থাকতে পারে না আব্দুস সোবহান। একটা এনজিওর সাথে যোগাযোগ করে চলে যায় কিভু প্রদেশের কাছাকাছি। হ্রদটি অনেক বড়, কঙ্গো ও রোয়ান্ডার মাঝখানে বিশাল কিভু হ্রদ। বলা হয় এই হ্রদ দুই দেশকে বিচ্ছিন্ন করেছে, অথচ আব্দুস সোবহানের মনে হয় এই হ্রদটি যেন দুই দেশের সাথে মেলবন্ধন তৈরি করেছে। হ্রদটি আছে বলেই কাঁটাতারের বেড়া নেই, নেই কোনো দেওয়াল। হ্রদটি আছে বলেই এখনো দুটো দেশের মাছের ভিসাহীন অবাধ চলাচল আছে দুদেশের অন্যান্য জলজ প্রাণীগুলোর। কিছু শুকনো খাবার আর কাপড় চোপড় নিয়ে আব্দুস সোবহান উঠে পড়ে একটা জলযানে। প্রাকৃতিক সৌন্দর্যের বিপরীতে এই বেরসিক জলযানের ভটভট শব্দ বড় বেমানান। এছাড়া উপায় নেই, ওখানে যাওয়ার জন্য এটাই সবচেয়ে ভালো বাহন। আব্দুস সোবহানের ট্যুর প্রধান জোসেফ অনেকটা শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয় ভটভটিতে উঠার পরপর। কেউ শুনছে কি শুনছে না সেসবের তোয়াক্কা না করে দিয়ে চলে পিগমি জাতি বিষয়ক এক ইনফরমাল ওরিয়েন্টেশন। পিগমি নৃগোষ্ঠী পেশায় শিকারী। এরা মূলত যাযাবর সম্প্রদায়। এরা সবচেয়ে পছন্দ করে বুল্লুডোকান নামে এক ধরনের ছোট হরিণ। পিগমিরা শিকার ধরে জালে আটকে। এই জাল তৈরি হয় অ্যানখুশা নামে এক ধরনের দৃঢ় গর্ম দিয়ে, ফলে জালগুলো হয় খুবই স্বচ্ছ। পশু শিকারের সময় তারা কোমর সমান করে জালগুলো পেঁচে নেয়, তারপর ছোট কাঠের টুকরো দিয়ে নিচগুলো ভালো করে আটকে রাখে। সবশেষে শিকারকে টানিয়ে জালে এনে আটক করে। শিকার যদি হাতি বা এই ধরনের বড় আকৃতির কিছু হয়, তবে জালবন্দি অবস্থায় তীর মেরে দুর্বল করে দেয়। এরপর শিকার নিয়ে তারা দল বেঁধে গ্রামে ফেরে। এই সময় পিগমি নারীরা দল বেঁধে নাচে। তাদের বিশ্বাস, গর্ভাবস্থায় কোনো মহিলার সামনে এই শিকার পরবর্তী উৎসব করলে তারা সৌভাগ্য বয়ে আনবে। আব্দুস সোবহান তাকিয়ে তাকিয়ে দেখে হ্রদের চতুর্পাশটা। জলে হাত দেয়। এত স্বচ্ছ জলে হাত না দিয়ে পারা যায় কতক্ষণ? সফরসঙ্গী চার্লস বলে, শুনেছি এ হ্রদের নিচে সুপ্ত আগ্নেয়গিরি আছে। সম্ভবত সেই কারণে এই জল বিশুদ্ধ জলের সব ক্রাইটেরিয়া পূর্ণ করে না। আব্দুস সোবহান বুঝতে পারে চার্লসের কথা। বেচারা সম্ভবত হ্রদের জলে হাত দিয়ে আব্দুস সোবহানের জল ছুঁয়ে দেখার কারণে ভয় পেয়েছে। ও হয়তো ভেবেছে জলটা সোবহান খেয়ে ফেলতে পারে। আব্দুস সোবহান চার্লসের মিথ্যা ভয় পাওয়া দেখে মুচকি হাসে।
খেয়াল করে দেখে ট্যুর প্রধান জোসেফ তখনও যথারীতি চালিয়ে যাচ্ছে পিগমি জাতি বিষয়ক তার ইনফরমাল ওরিয়েন্টেশন। পিগমি জাতি গোষ্ঠীর জননেতা আছে, দলনেতাকে নির্বাচিত হতে হয় কঠিন পরীক্ষার মধ্য দিয়ে, তাকে হতে হয় টুকরো শিকারী। এভাবে জোসেফের ওরিয়েন্টেশনের কর্মকাণ্ড চলতেই থাকে। অবশেষে ওরা পৌঁছায় ইজিউ দ্বীপে। পিঠ ভাসিয়ে থাকা তিমির মতো এই দ্বীপটির প্রায় পুরোটাই ঘন জঙ্গলে ঢাকা। সেখানে প্রতিকূল আবহাওয়া, সাপখোপ, জন্তু জানোয়ারের সঙ্গে লড়াই করে কয়েক হাজার বছর ধরে এতদিন টিকে আছে অল্প কিছু পিগমি অধিবাসী। ওরা যখন পৌঁছায় তখন দ্বীপের কাছাকাছি এক পিগমি জেলে নৌকা বায়। ভটভট জলযানের শব্দে কিছু পিগমি গাছের আড়ালে লুকায়। জোসেফ তার পকেট থেকে বের করে এক মাউথ অর্গান আর বাজাতে শুরু করে লায়নেল রিচির হ্যালো গানটি। আব্দুস সোবহান মুগ্ধ হয়ে যায় জোসেফের মাউথ অর্গান বাজানো দেখে। সোবহান কল্পনাও করতে পারেনি জোসেফের মতো এমন বাচাল একটা মানুষের ভেতর এমন একটা অদ্ভুত গুণ লুকিয়ে আছে। ওর বাজানো মোহ আবিষ্ট করে সোবহানকে। হঠাৎ তাকিয়ে দেখে হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো বাঁশির শব্দে আকৃষ্ট হয়ে গাছের আড়াল ভেঙে পিগমিরা এসে দাঁড়িয়েছে হ্রদের কিনারে। সম্ভবত ওরা বুঝতে পেরেছে এই ভটভটি তাদের জন্য বয়ে এনেছে কিছু উপঢৌকন। জোসেফ নৌকার তীরে ভেড়াতে ভেড়াতে বলে, বুঝলে সোবহান, পিগমিরা সঙ্গীত খুবই ভালোবাসে। শিকারে উৎসবে সঙ্গীত তাদের অপরিহার্য অঙ্গ। পিগমি শিশুরা কথা শেখার সাথে সাথে গানও শেখে। আচ্ছা, ওদের দেবতার নামটা কি মনে আছে তোমার? ভুলে গেছি। পিগমিদের আরাধ্য দেবতা হচ্ছে বনদেবতা মুকুন্দি। বনদেবতা একজন নয়, অনেকেই আছেন। সবচেয়ে শক্তিশালী মুকুন্দির নাম হচ্ছে এজেন্সি। পিগমি নেতা চার্লস লিভিংস্টোনের সহায়তায় চলে সোবহানের রিলিফ বিতরণ। যতটাই উচ্ছৃঙ্খল ভেবেছিল ততটা উচ্ছৃঙ্খলতা নেই পিগমিদের চলন বলন। নিয়মতান্ত্রিক ভাবে লাইন ধরে একের পর এক এসে নিয়ে যায় রিলিফ। জোসেফ খেয়াল করে আব্দুস সোবহানের মন নেই কাজে। সে তাকিয়ে আছে এক পিগমি বালিকার দিকে। বালিকা নয়, তরুণীই বলা চলে তাকে। উচ্চতা 3.5 ফিট হতে পারে সেই বালিকা, কিন্তু অদ্ভুত রূপবতী সে। শরীর খোদাই করে আঁকা উল্কিতে মেয়েটির রূপ যেন উছলে পড়ছে। গায়ে তার বস্ত্র আছে সামান্য, নিম্নাঙ্গে গাছের ছাল বাঁক। জোসেফ সোবহানের অপলক চোখের সামনে হাত নাড়ায় কয়েকবার। বাধাগ্রস্ত করার চেষ্টা করে তাদের পরস্পরের চোখাচোখি, সতর্ক করার চেষ্টা করে সোবহানকে, কিন্তু আব্দুস সোবহানের যেন পলক পড়ে না। মেয়েটিরও যেন তাই। দুজনের কথা নেই কোনো, কেবলই তাকিয়ে থাকা। জোসেফ লিভিংস্টোনকে ডেকে আব্দুস সোবহানের আরাধ্য তরুণীকে দেখিয়ে বলে, ওর নাম কি? হাবিমানা। ওকে ডাকবো? ডাকো। হাবিমানাকে ডাকার পরে পলক ভাঙে আব্দুস সোবহান। জোসেফ হঠাৎ ইন্টারভিউ করতে লেগে যায় হাবিমানার। মূলত আব্দুস সোবহানের মোহ ভাঙাতেই তার এই চেষ্টা। হাবিমানা ইংরেজি বোঝে না, তাই লিভিংস্টোন দোভাষীর ভূমিকা নেয় জোসেফ হাবিমানার কথোপকথনে। জোসেফ বলে, এই দ্বীপের লোক সংখ্যা কত? জানি না। এখানে সবাই কি পিগমি? না, বান্টুরা বেশি। বলা চলে ওদেরই রাজত্ব। বান্টুরা আমাদের নিজ জমি থেকে উচ্ছেদ করে তাড়িয়ে দিচ্ছে। দুর্বলের উপর সবলের অত্যাচার চলে পৃথিবীর সর্বত্র। এসজিও দ্বীপও তার ব্যতিক্রম নয়। হাবিমানা বলে, আমরা জঙ্গলে বাস করেই অভ্যস্ত। সেখান থেকে বিচ্যুত হয়ে অস্তিত্ব সংকটে পড়ে গেছি। উপকূলে বান্টুরা নতুন নতুন ভবন ও হোটেল তুলছে। সেখানে পিগমি শ্রমিকদের কাজ করতে হয়। মজুর হিসেবে যা পাওয়া যায় তা দিয়ে খাওয়া পড়া চলে না। তার চেয়ে বরং বনের ভালো ছিলাম। বনে থাকতে বানর, পাখি ও সাপ শিকার করে ভালোই চলতো আমাদের। এখানে এখন বান্টুদের দয়ার উপর নির্ভর করতে হয়। ফেরার পথে জোসেফ বলে, ওদের সাথে এমন কোনো আচরণ করা উচিত নয় যাতে পরবর্তীতে পিগমি অঞ্চলে অন্য কারো প্রবেশাধিকার নিষিদ্ধ হয়। মনে রাখতে হবে,
ওরা জঙ্গলি, দুর্বল এবং অসহায়। আর অসহায় মানুষ যদি প্রতিরোধ গড়ে চলে, তবে সেটা হয় ভয়ঙ্কর এক প্রাণপণ প্রতিশোধ। আব্দুস সোবহান বুঝতে পারে জোসেফ এই কথাগুলো তাকে উদ্দেশ্য করেই বলছে, যদিও জোসেফ জানে না এসব জ্ঞানগর্ভ উপদেশ মোটেও আর গায়ে মাখছে না। গোমাতে ফিরে আসার পরও সোবহানের মন পড়ে থাকে ইজ্জিতে। হাবিবানা মেয়েটাকে মনে ধরেছে তার। এটাকে বলা যেতে পারে লাভ অ্যাট ফার্স্ট সাইট। শরীরে কিছু উল্কি ছাড়া নিজেকে প্রেজেন্ট করার মতো অন্য কোনো চেষ্টাই নাই মেয়েটার, অথচ সে কিনা বিধাতা প্রদত্ত অনাড়ম্বরতায় পরিপূর্ণ এক নারী, যে ফর্সা নয় কিন্তু তার কৃষ্ণ রঙের দুটি চারিদিকে আলোকিত করে রাখবার জন্যই যথেষ্ট। হাবিবানাকে ভেবে ভেবেই কেটে যায় 3টি দিন। এমনিতে সন্ধ্যার আগে আগে বেরোয় আব্দুস সোবহান। পরের দিন উইকেন্ড, কিন্তু বিকেলে সে আর বের হতে পারল না বৃষ্টির কারণে। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ ধরে। বারান্দায় বসে সোবহান শোনে বৃষ্টির শব্দ। চারদিক যখন সোদা মাটির ঘানে মুখরিত, সোবহান তার মুঠোফোনে গান ছাড়ে, হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়, গুনগুন করে নিজেও ঠোঁট মেলায় গানের কথাতে। পরদিন সকালেই সিদ্ধান্ত নেয় আবারও উচ্চেও যাবে সোবহান। যাবে হাবিবানার খোঁজে। পেঙ্গুইনদের ভাষা জানে না সোবহান, তাই হয়তো মুখের ভাষায় বলা যাবে না তার ভালো লাগার কথাটি। সেভাবে মুখের ভাষায় না হোক, মনের ভাষায় হাবিবানাকে বুঝিয়ে দেবে তার প্রেমের গভীরতা। হাবিবানার হাত দুটি ধরে চিবুক ছুঁয়ে এঁকে যাবে ভালোবাসার চিরন্তন নকশি কাঁথা। এবার দলে আর কেউ নেই। সোবহান একাই রওনা দেয় ইজ্জিউ। ইচ্ছা করে একা যাচ্ছে, কারণ প্রেম নিবেদনের সময় দলগতভাবে যাওয়া অপ্রয়োজনীয়। সোবহান খুব সৌভাগ্যবান। ইজ্জিউ হ্রদের তীরে দেখা হয়ে যায় লিভিংস্টোনের সাথে। হ্রদের জলে মৎস্য শিকার করছিল লিভিংস্টোন। আব্দুস সোবহানকে দেখেই দ্রুত নৌকার দাঁড় টেনে তীরে পৌঁছায় সে। এদিক সেদিক তাকায় রিলিফের আশায়। তাকায় আব্দুস সোবহানকে বহনকারী ট্রলারের চালক ছাড়া কিছুই নেই সেখানে। আব্দুস সোবহান বুঝতে পারে রিলিফ সহ না আসায় লিভিংস্টোন কিছুটা মর্মাহত হয়েছে। সে তার বুক পকেট থেকে সোনার লকেট সমেত চেইনটি বের করে। লিভিংস্টোন চেইনের দিকে তাকিয়ে বলে, গয়নায় আমাদের কাজ নেই, আমাদের মেয়েরা জঙ্গলি ফুলেই সাজে, আগুনে পুড়ে উল্কি বানায় হাতে, ওটাই আমাদের ঐতিহ্য। আমরা গয়না করি না, এটা কেন এনেছ? কোন রকম ভনিতা না করে আব্দুস সোবহান সরাসরি উচ্চারণ করে হাবিবানার নাম। লিভিংস্টোন বলে, হাবিবানা? হাবিবানা, ওর জন্যই এনেছি এই মালা, ওকে পরাবো বলে। লিভিংস্টোন হঠাৎ কেঁদে ফেলে। আব্দুস সোবহান বিব্রত হয়। সে বোঝে লিভিংস্টোনের কান্নাটি স্বাভাবিক কোনো কারণে নয়। সে বলে, হাবিবানা আর নেই, সে মারা গেছে। আব্দুস সোবহান যেন হঠাৎ বিদ্যুতে শক খায়, কারণ এ ধরনের উত্তরের জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে বলে, তুমি আমাকে মিথ্যা বলছো লিভিংস্টোন, তাই না? তুমি আমার সাথে মজা করছো, তাই না? লিভিংস্টোন বলে, না না না, কিন্তু কিন্তু গত 4 দিন আগেও তো দেখা হলো ওর সাথে, কথা হলো চোখে চোখে। 4 দিন অনেক সময়। পিগমিদের মৃত্যুর জন্য মাত্র 4 মিনিটই যথেষ্ট। যেমন 4 মিনিটই যথেষ্ট একটা মুরগির প্রাণ কেড়ে নেওয়ার জন্য, একটা হাঁস, কুকুর কিংবা মাছের জন্য। মানে হাবিবানা কাউকে সাথে না নিয়ে ফলমূল সংগ্রহ করতে গিয়েছিল গভীর জঙ্গলে, কিন্তু ফল নিয়ে ফেরা হয় না তার।
সে শিকারে পরিণত হয় লেন্দু জাতির। লেন্দু জাতির 4-5 জনের দলটি প্রথমে হাবিমানাকে ধর্ষণ করে, তারপর জীবন্ত হাবিমানাকে শিক কাবাবের মতো আগুনে পুড়িয়ে ছিঁড়ে ছিঁড়ে খায়। যখন আমাদের কয়েকজন দূর থেকে এই দৃশ্য দেখে, তখন সব শেষ। 4 খুনি লেন্দু তখন পোড়া মানব মাংস কামড়ে কামড়ে খায় আর হাস্য করে। জঙ্গলের গাছপালা আর অসহায় প্রাণীরা হয়তো ওদের অট্টহাসির রোলে ভীত সন্ত্রস্ত হয়, কিন্তু কিছুই করতে পারে না। হায় মুকুন্দু, হায় এজেন্সি, রক্ষা করো, রক্ষা করো প্রভু। আব্দুস সোবহান ভাবতেই পারেনি এমন একটা অবর্ণনীয় অস্বস্তিকর মুহূর্তের শিকার হবে সে। তার মাথা ঘোরায়, হাত থেকে সোনার চেনটা পড়ে যায়। সোবহান সেন্সলেস হয়ে পড়ে যায় মাটিতে। যে ট্রলারে করে ইউজিও এসেছে সোবহান, কয়েকজন পিগমি মিলে সেন্সলেস সোবহানকে ধরাধরি করে উঠিয়ে দেয় সেই ট্রলারটি। পরদিন সকালে সেন্স ফেরার পরে আব্দুস সোবহান নিজেকে আবিষ্কার করে কঙ্গোর নর্থ কিভু প্রদেশের রাজধানী শহর গোমার একটি হাসপাতালে। 2 দিন পর তার রিলিজ হয় হাসপাতাল থেকে। যদিও হাবিমানার মৃত্যুর শোক তাকে তাড়িয়ে বেড়ায়। হাবিমানার হত্যাকারী লেন্দু জাতির না দেখা লোকগুলোর কুৎসিত চোখ, কান, মুখ, জিহ্বা, তার মাথাতে বিভৎসতার ছবি এঁকে চলে অনর্গল। ধীরে ধীরে আব্দুস সোবহানের স্বাভাবিক চলনে বলনে অস্বাভাবিকতা আসে। হয়তো সে কারণেই সে তার শার্ট রোদে শুকিয়ে পড়ার আগে ইস্ত্রি করতে ভুলে যায়, যার ফলেই তার শরীরে অবলীলায় ঘটে যায় বিষাক্ত মাছিদের বংশ বিস্তার। আব্দুস সোবহানের আত্মহননের মাধ্যমে আজ খুঁজে গেল সকল জটিলতা। যদিও তার নিষ্পলক চোখ তখনও তাকিয়ে থাকে পরবর্তী ঘটনাসমূহ সচক্ষে দেখবার সুদীপ্ত আকাঙ্ক্ষায়। হঠাৎ আব্দুস সোবহানের বুক পকেটে থাকা মোবাইলের রিংটোনটি বেজে ওঠে। বেজেই চলে অনবরত। অধৈর্য ফোনকারী অবশেষে রিং করা বাদ দিয়ে মেসেজ পাঠায় আব্দুস সোবহানের ফোনে। আমাকে মাফ করো আব্দুস সোবহান, আমি তোমাকে মুখে মুখে তালাক দিয়েছিলাম, কিন্তু ওতে তো তালাক হয় না। তুমি আমার স্বামী, আমি এখনো তোমারই স্ত্রী আছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমার মনের খোঁজ না নিয়ে কেবল তোমার বাইরের রূপ দেখে তোমাকে অপমান করেছি, যা তা বলেছি। আমাকে ক্ষমা করো। ইতি, তোমারই তামজিনা।